সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলা দ্বিতীয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উপসর্গ। যে উপসর্গ পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষা আসে, যে উপসর্গ যেটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এগুলো কিন্তু মুখস্থ করতে হয়, বুঝতে হয়, বুঝেও লিখতে হয় এবং মুখস্থ করতে হয়। তাই আমরা প্রথমে আমরা জানি যে উপসর্গ কাকে বলে। উপসর্গ ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় উপসর্গ বলা হয়। ইংরেজিতে যে প্রিফিক্স, আমরা সাফিক্স প্রিফিক্স পড়েছি, সেখানে প্রিফিক্সড হলো উপসর্গ। উপসর্গ বলা হয় যেহেতু অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে, যেহেতু অব্যয় ধাতু শব্দ বা অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ অর্থ সৃষ্টি করে। যেসব অব্যয় যদি পরে বসে সেটা অনুসর্গ, আর অব্যয় যদি পূর্বে বসে, যেমন যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থের সৃষ্টি করে তাদেরকে উপসর্গ বলে। উপসর্গটা বসে আমাদের ধাতু বা শব্দের পূর্বে, আর অনুসর্গটা বসে ধাতু বা শব্দের পরে, আর প্রত্যয় কিন্তু পরে বসে। যেহেতু অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থের সৃষ্টি করে তাদের উপসর্গ বলে। যেমন কু উপসর্গ বা জন শব্দ বা কুজন, কু উপসর্গ আর জন শব্দ, এটা হচ্ছে আমাদের কুজন। উপসর্গের কাজ হলো নতুন অর্থবোধক শব্দ গঠন করে। যদি পরীক্ষায় আমাদের আসে উপসর্গের কাজ কি, তা উপসর্গ নতুন অর্থবোধক শব্দ গঠন করে। আবার শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। একটা শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় উপসর্গের মাধ্যমে। শব্দের অর্থের পরিবর্তন ঘটে এবং উপসর্গের মাধ্যমে শব্দের অর্থের পরিবর্তন হয়। দুটি উপসর্গ যোগে গঠিত শব্দ, যেমন এখানে অনতিবৃহৎ, যেমন অন যোগ অতি, এই দুইটি হলো উপসর্গ। যেমন অনতিবৃহৎ, এখানে অন এবং অতি দুইটা উপসর্গ আছে। তারপরে নিরপরাধ, নির আর অপ, এখানে দুইটা উপসর্গ আছে। অনুসন্ধান, অনু আর সম, এটা দুইটা আমাদের উপসর্গ আছে। এটা আমরা পরে উপসর্গ যখন আমরা পরে ডিপলি জানবো তখন দেখতে পাবো। উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ প্রত্যয় বিভক্তি শব্দের পরে বসে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে জানতে পারলাম যে উপসর্গ শব্দের আগে বসে, যে উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ বা প্রত্যয় বা বিভক্তি শব্দের পরে বসে। তাহলে অনুসর্গ বসে শব্দের আগে এবং অনুসর্গ শব্দের আগে বসে যে উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ প্রত্যয় বিভক্তি এগুলো শব্দের পরে বসে। যে অনুসর্গ বসে আমাদের শব্দের আগে, আর উপসর্গ বসে শব্দের আগে, আর অনুসর্গ প্রত্যয় বিভক্তি ইত্যাদি বসে আমাদের শব্দের পরে। উপসর্গের অর্থবাচকতা নেই, উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, কিন্তু নতুন শব্দ সৃজনের ক্ষমতা বা অর্থদ্যোতকতা আছে। তাহলে বলা যায় কি, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ সেই অর্থ সৃষ্টি করতে পারেন আরেকটা শব্দের পূর্বে বসে। তাহলে আমরা পাইলাম কি, উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ প্রত্যয় বিভক্তি শব্দের পরে বসে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু নতুন শব্দ সৃজনের ক্ষমতা বা অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা হলো শব্দ সৃষ্টির ক্ষমতা। এখন আমরা উপসর্গর বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হলো আমাদের দেশি উপসর্গ। এখন উপসর্গের যে প্রকারভেদটার সঙ্গে জানলাম যে আমাদের খাঁটি বাংলা উপসর্গ আছে, তারপর তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ আছে, আর হলো আমাদের দেশি উপসর্গ আছে। বাংলা উপসর্গ, বাংলা বা খাঁটি বাংলা বা দেশি উপসর্গ 21টি। আমরা জানলাম উপসর্গ হলো আমাদের বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ, আর আমাদের সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, আর হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ। তো উপসর্গ 3 প্রকার, একটা বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ, আর একটা হলো আমাদের তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা বিদেশি উপসর্গ। তাহলে আমরা বাংলা উপসর্গ সম্পর্কে জানি। বাংলা বা খাঁটি বাংলা বা দেশি উপসর্গ 21টি। পরীক্ষা আসে
যে বাংলা উপসর্গ কয়টি অথবা খাঁটি বাংলা উপসর্গ কয়টি অথবা দেশি উপসর্গ কয়টি? 21টি। বাংলা, খাঁটি বাংলা বা দেশি উপসর্গ হলো আমাদের 21টি। এই 21টি মনে রাখার জন্য কয়েকবার পড়লেই মনে রাখা হয়। তারপর যদি এরকম যদি আমরা একটু পড়ি তাহলে মনে আসবে যে অঘা অজ অনা, আর আনো, আব ইতি উনো, কত কুনি, পাতি বিভর, রাম সা সুহা। এই যে 21টা, এই 21টা হলো আমাদের বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ। যেমন অঘা অজ, অনা আরো, আন আবো ইতি, উন বা উনা, কত কুনি, পাতি বিভর, রাম সা সুহা। এগুলো হলো আমাদের কয়েকবার পড়লে মুখস্থ আসবে, এগুলো আমাদের খাঁটি বাংলা উপসর্গ। অঘা অজ, অনা আ, অঘা অজ, অনা আ, আর আনো আব, ইতি উনো কত, কুনি পাতি বিভরাম সা সুহা। আপনি যেভাবে 3টা করেন 4টা করেন, যেভাবে করেন একটু করে মুখস্থ রাখার করে চেষ্টা করলেই হবে। খাঁটি বাংলা বা বাংলা উপসর্গের প্রয়োগ, খাঁটি বাংলা উপসর্গ আছে, এটা প্রয়োগ। যেমন এই যে উপসর্গটা, খাঁটি বাংলা উপসর্গের প্রয়োগটা এটা নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন অকাজ, অকেজো, অপয়া, অচেনা, এগুলো নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন অকাজ, অকেজো, অপয়া এবং অচেনা এগুলো নিন্দিত অর্থে ব্যবহৃত হয়েছে। আর অভাব বা নয়ার্থক অর্থে যেমন অবেলা, অচিন, অজানা, অপিস, এগুলো আমাদের অভাব বা অর্থে ব্যবহৃত হয়েছে। তা এর আমি পাইলাম কি? নিন্দিত। যেমন পরীক্ষা আসবে, যেমন অকেজো, এখানে উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে। বা উপসর্গটি কি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ। খাঁটি বাংলা বা বাংলা বা দেশি উপসর্গ কতটি? 21টি। তারপরে অবেলা, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অচিন অভাব অর্থে, অজানার অভাব অর্থে, অপিস অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এবার অজ, নিতান্ত মন্দ বা প্রত্যন্ত। যেমন অজমূর্খ, অজপরাগা, যেমন অজপুকুর, এগুলোকে নিতান্ত মন্দ বা প্রত্যন্ত এলাকা সম্পর্কে ব্যবহৃত হয়েছে। যেমন অজমূর্খ, অজপরাগা, অজপুকুর। যে অজ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অজপুকুরের অজ নিতান্ত অর্থে মন্দ বা প্রত্যন্ত অঞ্চলে ব্যবহৃত হয়েছে। অনা অভাব, যেমন অনাবৃষ্টি, অনাদর। তারপর অনা যেমন ছাড়া, যেমন অনাচার, ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে অনাচার। আর অনাবৃষ্টি বা অনাদর, এটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। অভাব অর্থে যেমন আকারা, আকাট, অধোয়া, আলুনি, এগুলো হলো আমাদের অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এবার আনো, না অর্থে আনকোরা, না অর্থেটা আনকোরা। কুৎসিত বা অপকর্ষ অর্থে কুপ্রথা, যেমন প্রথা, কুপ্রথা। অভ্যাস, এটা অভ্যাস। নজর, এটা কুনজর। এখানে যে আমাদের কুৎসিত বা অপকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কথার পূর্বে যে উপসর্গ কুকথা, এটা কুৎসিত অর্থে। অভ্যাস কুৎসিত অর্থে এবং কুনজর কুৎসিত বা অপকর্ষ অর্থে। এবার উপসর্গটা নাই অর্থে, যেমন নিখুঁত, নিখোঁজ, নীলাজ, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? নাই অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে পাতি, যে আমাদের খাঁটি বাংলা উপসর্গ পাতি, এটা ক্ষুদ্র অর্থে। যেমন পাতি লেবু, পাতি হাঁস, এগুলো ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। যেখানে আমাদের পরীক্ষা যদি আসে যে পাতি লেবু, এখানে পাতি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন পাতি হাঁস, এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। রাম, বড় বা উৎকৃষ্ট। রামদা, রাম ছাগল, রাম বোকা, এগুলা বড় বা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে এই রাম। তারপরে সঙ্গে, যেমন সজাগ, স্বরাজ, সরব, সঠিক, এগুলো সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে। উত্তম অর্থে, যেমন সুনজর, সুখবর, সুদিন, সুনাম, এগুলা এই সুটা উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। অভাব, যেমন হাবাতে, হাগরে, এগুলো অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা খাঁটি বাংলা উপসর্গ পেয়েছিলাম 21টি। এই 21টির উপসর্গের এখানে 13টি সম্পর্কে ব্যবহৃত অর্থ দেওয়া আছে এবং পরীক্ষা হলে এগুলো থেকে আসে, এগুলোই দিয়েছে। এই জন্য যে
আমাদের খাঁটি বাংলা উপসর্গ হলো আমাদের 21টি, সেই 21টি আমরা পড়লাম এবং 21টি কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা পড়লাম। এটা কয়েকবার পড়লেই আপনাদের মনে থাকবে। এরপরে তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি, যথা প্রো, যেমন ওই জায়গায় ছিল অ, অঘ, অজ, এগুলো কিন্তু প্রো, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, সু, উত, অধি, পরি, প্রতি, উপ, আ, অপি, অভি, অতি। যেমন অভি কী অর্থে ব্যবহৃত ম্যাক্সিমাম পরীক্ষা আসে। তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ বা তৎসম বা সংস্কৃত শব্দের আগে বসে। তৎসম উপসর্গটা বসে তৎসম বা সংস্কৃত শব্দের আগে বসে। তৎসম তার সংস্কৃত শব্দ যদি আমরা ধরতে পারি, তাহলে সংস্কৃত শব্দের আগে এই তৎসম উপসর্গ, যে এটা তৎসম উপসর্গ না খাঁটি বাংলা উপসর্গ বোঝার, এই সংস্কৃত শব্দের আগে তৎসম উপসর্গ বসে। যেমন পরো, এটার ব্যবহৃত অর্থ যেমন প্রকৃষ্ট বা সম্মুখ, এটা প্রসন্ন, প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। আবার আধিক্য অর্থে প্রো, যেমন প্রলয়, প্রচার, প্রগাঢ়, প্রবল, এটা আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। তাই প্রোটা প্রকৃষ্ট অর্থে সম্মুখ বা সম্মুখ অর্থে প্রসন্ন, প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত। আর আধিক্য অর্থে যেমন প্রলয়, প্রচার, প্রগাঢ়, প্রবল। এবার পরা বিপরীত অর্থে, যেমন পরাজয়, পরাভব। পরা এটা বিপরীত অর্থে ব্যবহৃত হচ্ছে, যেমন পরাজয়, পরাভব। এরপরে অপ বিপরীত অর্থে, যে অপমান, অপকার, অপচয়, অপবাদ। আবার নিকৃষ্ট বা মন্দ অর্থে অকর্ম, অপযশ, অপদেবতা। তো অপ উপসর্গটা আমাদের বিপরীত অর্থে এবং নিকৃষ্ট অর্থে কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা বললাম। এবার নিষেধ অর্থে নিবৃত্তি, নিগ্রহ। নিবৃত্তি বা নিগ্রহ নিষেধ অর্থে ব্যবহৃত হয়েছে। অব অর্থাৎ সম্মুখভাবে, যেমন অবদান, অবরোধ, অবগাহন, অবগত। যে অব উপসর্গটি সম্মুখভাবে, যেমন অবদান, অবরোধ, অবগাহন, অবগত। আবার নিম্নে বা অধমুখিত অর্থে, যেমন অবমূল্যায়ন, অবতরণ, অবরোহণ, এগুলো। অল্পতা অর্থে অবশেষ, অবেলা, অল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে এই অব উপসর্গটি। বি উপসর্গটি বিশেষ রূপে, যেমন বিজ্ঞান এর বীজ উপসর্গ, বিশুদ্ধ, বিধৃত, এগুলো বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। আবার ইতিবাচক, যেমন বিনির্মাণ, এটা ইতিবাচক হিসেবে বি ব্যবহৃত হয়েছে। এই বিনির্মাণ, এই বি ইতিবাচক হিসেবে। সহজ, সুগম, সুফল। উত যেমন সুগম, সুফল, এদের এইটা আমাদের যদি এই উপসর্গ বুঝবো কীভাবে, যেমন এইটা সংস্কৃত উপসর্গ, আমার সংস্কৃত তৎসম বা সংস্কৃত উপসর্গটি আমাদের তৎসম বা সংস্কৃত শব্দের উপরে বসে। উত যেমন আতিশয্য অর্থে, যেন উদ্বৃত্ত, উচ্ছেদ, উৎপীড়ন, উৎসুক, উত্তপ্ত। এবার প্রতি সদৃশ অর্থে, যেমন প্রতীক, প্রতিমূর্তি, প্রতিধ্বনি। বিরোধ, প্রতিযোগী, প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী হিসেবে। পৌনঃপুন, যেমন প্রত্যেক, প্রতিদিন, প্রতি মাস, এগুলো পৌনঃপুনিক অর্থে ব্যবহৃত হয়েছে। অনুরূপ কাজ, যেমন প্রতিরোধ, প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার, এগুলো আমাদের অনুরূপ অর্থে এই প্রতি ব্যবহৃত হচ্ছে। তাই প্রতি উপসর্গ বেশিরভাগ সময় আছে কিন্তু, যেমন সদৃশ, যেমন প্রতীক, প্রতিমূর্তি, প্রতিদ্বন্দ্বী, এটা সদৃশ অর্থে। বিরোধ অর্থে প্রতিযোগী, প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, এটা বিরোধ অর্থে। পৌনঃপুন অর্থে, যেমন প্রত্যেক, প্রতিদিন, প্রতি মাস, এটা পৌনঃপুন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিরোধ, প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার, এখানে প্রতিটা অনুরূপ কাজ অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গটি উপকূল, উপকণ্ঠ, সামীপ্য অর্থে। উপকূল, এগুলো কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে, যে উপকূল এবং উপকণ্ঠ, এখানে উপসর্গের সামীপ্য। উপবন, উপনদী, উপভাষা, উপবিধি, এটা সদৃশ অর্থে। উপদ্বীপ, উপবন, উপনদী, উপভাষা, উপবিধি, এটা সদৃশ অর্থে। আবার ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়, যে উপগ্রহ, উপসাগর, এটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের সামীপ্য অর্থে, সদৃশ অর্থে, ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। অভি উপসর্গটি সম্মুখ অর্থে, যেমন অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত, অভিমত। আর সম্মুখ অর্থে অভিমুখ, অভিবাদন, এগুলো সম্মুখ অর্থে ব্যবহৃত হয়েছে। অতি
আতিশয্য যেমন অতিকায়, অতিশয়, অত্যাচার। আর অতিক্রম, অতি মানব, অতিক্রম অর্থে অতি, অতিক্রম অর্থে যে অতি মানব, অতি প্রাকৃত। আ পর্যন্ত যেমন আকুণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, আমরণ, মরণ পর্যন্ত, সমুদ্র, এটা পর্যন্ত অর্থে যে আকুণ্ঠের পর্যন্ত অর্থে, যে আমরণের পর্যন্ত অর্থে, সমুদ্রের পর্যন্ত অর্থে, ঈষদ অর্থে যেমন আরক্তিম অর্থাৎ ঈষদ রক্তিম, ঈষদ অর্থে আবাস। তারপরে বিপরীত অর্থে যেমন আদান, দানের বিপরীত, আগামন, গমনের বিপরীত। এটা হলো আমাদের সংস্কৃত উপসর্গ সম্পর্কে জানলাম। আমরা খাঁটি বাংলা উপসর্গ পেয়েছিলাম 20টি এবং খাঁটি বাংলা উপসর্গ পেয়েছিলাম আমি 21টি। আর সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ পেয়েছিলাম 21টি আর সংস্কৃত উপসর্গ 20টি। তাহলে আমরা এটা পেলাম যে সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। এটা সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। 4টি উপসর্গ, আমরা যে উপসর্গগুলো পড়লাম, যে খাঁটি বাংলার 21টি এবং এই যে তৎসম উপসর্গ যে 20টি পড়লাম, এর ভিতরে 4টা উপসর্গ আমার 2টার ভিতরে ছিল, যেমন সু, বি, নি, আ। কোনটা? সু, বি, নি, আ। এটা আমাদের 4টা উপসর্গের ভিতরে, এই 4টা উপসর্গ আমাদের সংস্কৃত উপসর্গের ভিতরে ছিল, আমাদের খাঁটি বাংলা উপসর্গের ভিতরেও ছিল। এই জন্য পরীক্ষা আসে যে কোন 4টি উপসর্গ তৎসম এবং খাঁটি বাংলা উভয় উপসর্গের ভিতরে আছে। সু, বি, নি, আ। সু, বি, নি, আ, এই 4টি উপসর্গ আমার সংস্কৃত উপসর্গ আছে এবং খাঁটি বাংলা উপসর্গ আছে। এবার আসি আমি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের সংখ্যা এখনো অনির্ণয় বা নির্ণীত হয়নি। বিদেশি উপসর্গের সংখ্যা এখনো নির্ণয় করা হয়নি। বিভিন্ন বিদেশি উপসর্গ প্রয়োগ, উপসর্গের নাম, উপসর্গ এবং যে অর্থে ব্যবহৃত হয়েছে এবং উপসর্গ গঠিত শব্দগুলো এখানে বলা হয়েছে। যেমন ফার্সি উপসর্গ কার, কি অর্থে? কাজ অর্থে, কারসাজি, কারচুপি, কারবার। না, ফার্সি উপসর্গ না, না অর্থে নাচার, নারাজ, নামঞ্জুর, নাবালক। তারপরে নিম, আদা বা কম অর্থে নিমরাজি। তার বদ, মন্দ অর্থে বদমেজাজি, বদরাগী, বদমাস। তারপর বে, না অর্থে বেসামাল, বেতার। তারপর ব, সহিত অর্থে বদমাল, বনাম। তারপর বকলম। আরবি উপসর্গ আমাদের লা এবং বাজে। লা যেমন না অর্থে লাপাত্তা, লাখরাজ, লাখেরাজ, এটা হলো আমাদের লা অর্থে, এটা লা, এটা না অর্থে ব্যবহৃত হয়েছে। বাজে তুচ্ছ অর্থে, বাজে কথা, এটা আমাদের আরবি উপসর্গ। তাহলে লা এবং বাজে এই দুটো আরবি উপসর্গ। আর ফার্সি উপসর্গ কার, না, নিম, বদ, বে, ব, এগুলো হলো আমাদের ফার্সি উপসর্গ। আর লা এবং বাজে হলো আমাদের আরবি উপসর্গ। আর হরেক, এটা হলো আমাদের উর্দু হিন্দি উপসর্গ। হরেক যেমন বিবিধ অর্থে ব্যবহৃত হয়, হরেক রকম, হরেক খাবার। হরেক রকম এবং হরেক খাবার এটা কি অর্থে? আমাদের উর্দু হিন্দি উপসর্গ। উর্দু হিন্দি উপসর্গ হরেক বিবিধ অর্থে ব্যবহৃত হয়েছে, যে হরেক রকম এবং হরেক খাবার। তাহলে আমি যদি বিদেশি উপসর্গটি আর একবার যদি পড়ি, তাহলে বিদেশি উপসর্গের কোনো সংখ্যা এখন পর্যন্ত নির্ণয় করা হয় নাই। এখানে আমাদের ফার্সি উপসর্গ এবং আরবি উপসর্গ এবং উর্দু বা হিন্দি উপসর্গ পেয়েছি। ফার্সি উপসর্গ আমরা পেয়েছি যেমন কার, লা, না, নিম, বদ, বে, ব। এবং এই ফার্সি উপসর্গ কার, কাজ অর্থে যেমন কারসাজি, কারচুপি, কারবার। এই না, না অর্থে নাচার, নারাজ, নামঞ্জুর, নাবালক। এই নিম, আধা বা কম অর্থে নিমরাজি। এই বদ, মন্দ অর্থে বদমেজাজি, বদরাগী, বদমাস। বেল, না অর্থে বেসামাল, বেতার। ব, সহিত অর্থে বমাল, বনাম, তারপর বকলম। এরপরে আরবি উপসর্গ লা, না, লাপাত্তা এবং লাখেরাজ। বাজে বা তুচ্ছ অর্থে, বাজে বা তুচ্ছ অর্থে, বাজে তুচ্ছ অর্থে ব্যবহৃত হয়েছে, বাজে কথা। এবং এটা হলো আরবি উপসর্গ লা এবং বাজে। আর উর্দু বা হিন্দি উপসর্গ হরেক, এটা বিবিধ অর্থে ব্যবহৃত হয়েছে, যে হরেক রকম, তারপরে হরেক খাবার। তাহলে আমি আজকের উপসর্গ সম্পর্কে একটা ধারণা পেলাম। উপসর্গ কাকে বলে সেটা পেলাম, যে উপসর্গ যেই সব শব্দাংশ যার কোনো অর্থ নেই, যে উপসর্গ, এবং সে কোনো শব্দের অথবা কোনো ধাতুর পূর্বে বসে নতুন অর্থ সৃষ্টি করে। এজন্য বলা হয় যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই উপসর্গকে 3 ভাগে ভাগ করা হয়েছে: খাঁটি বাংলা বা বাংলা উপসর্গ, বা খাঁটি বাংলা উপসর্গ, বা দেশি উপসর্গ।
এটা হলো আমাদের 21টি। তারপর বিদেশি উপসর্গ, এটা হলো আমাদের বিদেশি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হলো আমাদের 20টি, খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং বিদেশি উপসর্গের কোনো সংখ্যা নেই। 4টা উপসর্গ আমাদের খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ দুইটার ভিতরে আছে, যেমন সু, বি, নি, আ, এবং এগুলোর ব্যবহার এবং কি অর্থে ব্যবহৃত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত।